প্রখ্যাত লেখক ও বিশ্লেষক শফিক রেহমানের বিধ্বস্ত দেশ বিপন্ন মানুষ বইয়ের এই পর্বে বাংলাদেশের মতো অর্থনীতির দেশে নতুন ব্যাংকের কোনো দরকার নেই। ব্যাংক থেকে টাকা ছাপিয়ে সরকার চালানোর পরিস্থিতি একটা বিরাট অশনি সংকেত। শেয়ার মার্কেটে অব্যাহত দরপতন। IMF এর বিরোধিতা। রাজনৈতিক বিবেচনায় আরও ব্যাংক। বর্তমানে দেশের 17টি ব্যাংক ঝুঁকির মধ্যে থাকা সত্ত্বেও মহাজোট সরকার নতুন আরও 10টি ব্যাংকের অনুমোদন কেন দিতে চাইছে? অন্তত এক্ষেত্রে এই সরকার সত্য কথা বলেছে। বলা হয়েছে রাজনৈতিক বিবেচনায় আরও নতুন ব্যাংকের অনুমোদন দিতে হবে। জানা গেছে বর্তমান সরকারের আমলে 20টি আবেদন জমা পড়েছে। এই রাজনৈতিক চাপ কারা সৃষ্টি করছেন তার উত্তর পাওয়া যাবে মোট 82টি জমাকৃত আবেদনপত্রে আগ্রহী উদ্যোক্তাবৃন্দের নাম থেকে। দৈনিক আমার দেশ 21/9/2011 একটি রিপোর্টের কিছু অংশ। জানা গেছে নতুন ব্যাংক স্থাপনের বিষয়ে তোড়জোড় শুরু হওয়ায় বাংলাদেশ ব্যাংক একটি তালিকা করেছে। বাংলাদেশ ব্যাংকের তালিকা অনুযায়ী বর্তমান সরকারের আমলে নতুন ব্যাংকের জন্য আবেদন করা রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে, সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও শেখ সালাউদ্দিন। তাদের ব্যাংকের নাম দেওয়া হয়েছে মধুমতি ব্যাংক। আওয়ামী লীগের সংসদ সদস্য এবং সরকারি হিসাব সংক্রান্ত কমিটির চেয়ারম্যান ডক্টর মহিউদ্দিন খান আলমগীর একাই চেয়েছেন দুটি ব্যাংক। এর একটির নাম দেওয়া হয়েছে ফার্মার্স ব্যাংক ও অন্যটির নাম SME ব্যাংক। দি ফার্মার্স ব্যাংক গুলশানে অফিস খুলে এরই মধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল রূপায়ণ ব্যাংক নামে নতুন ব্যাংকের আবেদন করেছেন। শিক্ষাবিদ ও পেশাজীবীদের নামেও কয়েকটি ব্যাংকের আবেদন করা হয়েছে। সদ্য প্রয়াত জাতীয় অধ্যাপক কবির চৌধুরীর নামে সেলফ এমপ্লয়মেন্ট ব্যাংক নামে একটি ব্যাংকের আবেদন এসেছে। ডক্টর SM শওকত আলী ক্যাপিটাল ব্যাংক NGO ব্যক্তিত্ব অধ্যাপিকা, ডক্টর হোসনে আরা বেগম TMSS ক্ষুদ্র পুঁজি ব্যাংক, ডক্টর মোহাম্মদ শামসুল হক ভুইয়া অ্যাপেলো ব্যাংক নামে নতুন ব্যাংক চেয়েছেন। প্রবাসী কমার্শিয়াল ব্যাংক নামে নতুন ব্যাংক চেয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ফরাসত আলী। তার সাথে আছেন ব্যবসায়ী নেতা কুতুবউদ্দিন। দি ব্যাংক অফ NRB'র আবেদন করেছেন মোল্লা ফজলুর রহমান, নিজাম চৌধুরী ও আরিফুর রহমান। আরবান ডেভেলপমেন্ট ব্যাংকের নামে আবেদন আছে সাজ্জাদুল ইসলাম, মোহাম্মদ হেলাল মিয়া ও BGEM এর সাবেক পরিচালক মহসিন উদ্দিনের। ডাইনামিক ইসলামিক ব্যাংকের আবেদনকারীরা হলেন বারেকুর রহমান, মোহাম্মদ হেলাল মিয়া ও তাজুল ইসলাম। রয়্যাল ব্যাংকের প্রস্তাবক হচ্ছেন নুরুল কাইয়ুম খান, জাহাঙ্গীর আলম খান ও আজিজুল খান চৌধুরী। KT আহমেদ আবেদন করেছেন বন্ড অ্যান্ড মর্টগেজ ব্যাংকিং BMB প্রতিষ্ঠার। এক্সপ্রেস নামে ব্যাংক পেতে আবেদন করেছেন নাসিম আহমেদ, শাহরিয়ার আলম ও এবাদুল করিম। IMF এর বিরোধিতা। IMF এর তরফ থেকে ও বাংলাদেশ এই মুহূর্তে নতুন ব্যাংকের কোনো প্রয়োজনীয়তা নেই বলে সাফ জানিয়ে দেয়। সম্প্রতি সংস্থাটির প্রধান ঢাকায় এক সংবাদ সম্মেলনে নতুন ব্যাংকের বিরোধিতা করেন। নতুন ব্যাংক বিষয়ে অর্থমন্ত্রী আবুল মুহিত বলেছেন, বেসরকারি খাতে নতুন ব্যাংক স্থাপনের বিষয়টি সরকারের একটি রাজনৈতিক ইচ্ছা। নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের উপর কর্তৃত্ব করার ক্ষমতা সরকারের রয়েছে। নতুন ব্যাংকের অনুমোদন দেওয়ার বিষয়ে সাবেক অর্থ উপদেষ্টা ও অর্থনীতিবিদ মির্জা আজিজুল হক বলেন, বাংলাদেশের মতো অর্থনীতির দেশে নতুন ব্যাংকের কোনো দরকার নেই। বর্তমান সরকার রাজনীতিবিদদের আবদার মেটাতে নতুন ব্যাংকের অনুমতি দিচ্ছে। এর ফলে ব্যাংকগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা বাড়বে। অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে তিনি মনে করেন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান জানিয়েছেন, আমরা যখন দেখলাম সরকার নতুন ব্যাংক করবেই তখন একটি সমীক্ষাকে সামনে রেখে নতুন কিছু শর্ত দিয়ে একটি খসড়া বা গাইডলাইন তৈরি করেছে। এতে কঠিন অনেক শর্তই আছে। প্রকৃত উদ্যোক্তা ছাড়া অন্যরা হয়তো নতুন ব্যাংক পাবেন না।
তবে নতুন ব্যাংক সংখ্যায় খুবই সীমিত হবে। বছরের শেষ সপ্তাহে ২৬ ডিসেম্বরে দৈনিক মানবজমিনে প্রকাশিত একটি রিপোর্টে বোঝা যায় অর্থমন্ত্রী মোহিতের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সম্পর্ক হাস্যরসাত্মক পর্যায়ে উপনীত হয়েছে। অর্থমন্ত্রীর হ্যাঁ গভর্নরের না শিরোনামে রিপোর্টের কিছু অংশ। গত অর্থ বছরের প্রবৃদ্ধি ছিল ৬.৭, এবারে টার্গেট করা হয়েছিল ৭। অর্থনীতিবিদদের অনেকেই সন্দেহ করেছিলেন এটা অর্জিত হবে না, অর্থনীতি ভালো নয়। শেষ পর্যন্ত অর্থমন্ত্রী এম.এ. মুহিত বলেন, হ্যাঁ আমি শঙ্কিত। কিন্তু গতকাল বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আতিউর রহমান তার সঙ্গে দ্বিমত পোষণ করলেন, বললেন না আমি একমত নই। কিন্তু অর্থমন্ত্রী হ্যাঁ কেন হ্যাঁ সেটা বোঝা গেলেও গভর্নরের না কেন না সেটা বোঝা যায়নি। একজন বিশ্লেষকের মতে বার্তা সংস্থা ইউএনবির খবর পড়ে মনে হয়েছে গভর্নর জ্যোতিষের মতোই একটা আশাবাদ ব্যক্ত করেছেন। তার অবস্থানের তথ্য ও উপাত্ত জানতে অনেকেরই আগ্রহ থাকবে। তবে আশার কথা শুনতে মন্দ না। অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরস্পর বিরোধী অবস্থান নিলেন। তবে এম.এ. মুহিত কেন ভয় পাচ্ছেন তা তিনি নির্দিষ্টভাবে চিহ্নিত করেছিলেন। তার কথাই ৪ কারণে তিনি ভীত। এই ৪ কারণ হলো পণ্যদ্রব্যের উচ্চ মূল্য, চরম মূল্যস্ফীতি, বিনিয়োগ কমে যাওয়া এবং অতিরিক্ত ভর্তুকি। অন্যদিকে আতিউর রহমান বলেছেন তিনি খোঁজ খবর নিয়ে জেনেছেন সার্বিকভাবে অর্থনৈতিক অবস্থা ভালো, সে কারণে তিনি অর্থমন্ত্রীর সঙ্গে দ্বিমত পোষণ করেন। ঢাকার ওয়াকিফ হল মহল বাংলাদেশ ব্যাংক গভর্নরের এই আকস্মিক আশাবাদ ব্যক্ত করার বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে নিয়েছেন। তারা বুঝতে চাইছেন অর্থনীতির গতি প্রকৃতি সম্পর্কে উচ্চ পর্যায়ের দুই নীতি নির্ধারকের এরকম পরস্পর বিরোধী অবস্থান শুধু বুদ্ধিবৃত্তিক কিনা। অর্থনীতিবিদদের অনেকেই বাংলাদেশ অর্থনীতির একটা লেজে গোবরে অবস্থা সম্পর্কে অনেক আগে থেকেই সাবধান করেছিলেন। ব্যাংক থেকে টাকা ছাপিয়ে সরকার চালানোর পরিস্থিতি একটা বিরাট অশনি সংকেত। ব্যাংকগুলোতে যে তারল্য সংকট চলছে সেটা এখন আর কারো স্বীকার করা বা না করার ওপর নির্ভর করে না। সাধারণ মানুষও তাদের দৈনন্দিন জীবনে টাকার সংকট অনুভব করছেন। বড় অঙ্কের টাকার চেক আগের মতো বিনা নোটিশে ভাঙানো যাচ্ছে না। অনেকেই রসিকতা করে বলেছেন টাকার উপর মুদ্রিত চাহিদা মাত্র উহার বাহককে দিতে বাধ্য থাকিবে, একথার মানে ও তাৎপর্য বদলে যাচ্ছে। চাওয়া মাত্র টাকা পাওয়া দিন দিন কঠিন হয়ে পড়েছে। এসব রিপোর্ট বিশ্লেষণ করলে মনে হয় মুহিত দ্বৈত ভূমিকা পালন করছেন। একদিকে তিনি সরকারের অর্থমন্ত্রী রূপে বেসরকারি ব্যাংক সংখ্যা বৃদ্ধির প্রসঙ্গে নিজেকে নিছক সরকারি মুখপত্র রূপে চিত্রায়িত করতে চাইছেন, অন্যদিকে অর্থনীতিবিদ রূপে দেশের অর্থনৈতিক সংকট বিষয়ে সৎ মতামত প্রকাশ করতে চাইছেন। কিন্তু রাজনৈতিক অস্বচ্ছতা এবং অর্থনৈতিকভাবে সৎ থাকার দুর্বল প্রচেষ্টার এই কন্ডিশন বা বিপরীত্য মুহিতের বিবেক কি তাকে দংশন করেছে? এর আগেও গ্রামীণ ব্যাংক থেকে ডক্টর ইউনুসকে পদচ্যুতি ইস্যুতে মুহিত আরেকটি কন্ট্রাডিকশনে ভুগেছিলেন। শেয়ার মার্কেটে অব্যাহত দরপতন। ব্যাংকিং সেক্টরের পরেই উল্লেখ করতে হয় শেয়ার মার্কেটের সারা বছর জুড়ে চলমান সংকট ও বিনিয়োগকারীদের বিক্ষোভ। ৫ ডিসেম্বর ২০১০ থেকে শেয়ারের দাম ধারাবাহিকভাবে পড়া শুরু হয়। শেয়ার বাজারে ধস ঠেকাতে বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও কোনো সুফল হয়নি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইনসেন্টিভ প্যাকেজ ঘোষণা দিয়েও মার্কেটের ধস ঠেকাতে ব্যর্থ হয়েছেন। পুঁজি হারিয়ে বহু বিনিয়োগকারী পথে বসেছেন। তারা অবস্থান ও অনশন ধর্মঘট করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে। কেউ কেউ করছেন আত্মহত্যা। কারো পারিবারিক অথবা দাম্পত্য জীবন গিয়েছে ভেঙে, কারো হয়েছে হার্ট অ্যাটাক। অনেকে বেছে নিয়েছেন সহিংস পথ, তাদের তাড়া করেছে নিষ্ঠুর পুলিশ। শেয়ার মার্কেটের এই ছবি বছর জুড়ে ছিল টিভির বিভিন্ন নিউজ ও রিপোর্টে। শেয়ার মার্কেটের অব্যাহত দরপতন ঠেকাতে খন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত হয় শেয়ার বাজার তদন্ত কমিটি। এই তদন্ত কমিটি তাদের রিপোর্ট পেশ করে অর্থমন্ত্রীর কাছে, কিন্তু সেই রিপোর্ট পাবলিকের কাছে প্রকাশ করা হয়নি। ফলে শেয়ার মার্কেটে ম্যানিপুলেশনের সঙ্গে জড়িতরা রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। মশিউরের হৃদয়হীনতা। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। তিনি বলেন, ওরা দেশের শত্রু,
সমাজের শত্রু। ওদের জন্য মাথা ঘামানোর কোনো কারণ নেই। তাদের কষ্টে আমার মন কাঁদে না। শেয়ার বাজার ধসে সরকারের মাথা ব্যথার কিছু নেই, কারণ শেয়ার বাজারে পুঁজি প্রকৃত বিনিয়োগে যায় না। শেয়ার বাজারে বিনিয়োগকারীরা দেশের অর্থনীতিতে কোনো অবদান রাখে না। শেয়ার বাজারে বিনিয়োগকে দ্রুত কোটিপতি হওয়ার ব্যবসা বলে উল্লেখ করে তিনি বলেন, শেয়ার মার্কেটে যারা টাকা খাটায় তারা অল্প সময়ে অল্প লগ্নি করে বেশি লাভ করতে চায়, তাই তাদের কষ্টে আমার হৃদয় কাঁদে না। শেয়ার মার্কেটে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্তদের সঠিক সংখ্যা কত? একটি সূত্র জানায় প্রায় ৩৩ লক্ষ। প্রতিটি বিনিয়োগকারীর পেছনে যদি ধরে নেওয়া হয় অন্তত ৫ জন পারিবারিক সদস্য আছেন, পিতা মাতা, পুত্র কন্যা, জামাই, শ্বশুর শাশুড়ি প্রমুখ, তাহলে মোট ক্ষতিগ্রস্তদের সংখ্যা দাঁড়াবে ৩৩ লক্ষ গুণ ৫, অর্থাৎ মোট ক্ষতিগ্রস্তের সংখ্যা দাঁড়াবে প্রায় ১,৬৫,০০,০০০ মানুষ। এই বিপুল সংখ্যক মানুষের দুর্দিনে তাদের গালাগালি না করে ডক্টর মশিউর রহমান কিছু সমবেদনার বাণী শোনাতে পারতেন এবং ভবিষ্যতে যাতে এমন ক্ষতিগ্রস্ত কেউ না হয় সেসব পদক্ষেপ নিতে পারতেন। পশ্চিমী শেয়ার মার্কেটের অনিশ্চয়তা বিষয়ে কিছু বাধ্যতামূলক সতর্কবাণী থাকে বিজ্ঞাপনে, বিলবোর্ডে, পোস্টারে, যেমন শেয়ার প্রাইস মে গো আপ অর ডাউন অ্যান্ড ইউ মে লস ইউর হোল ইনভেস্টমেন্ট, অর্থাৎ শেয়ারের দাম বাড়তে পারে অথবা কমতে পারে এবং আপনি আপনার পুরো বিনিয়োগই হারাতে পারেন। বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর কন্যার বিলবোর্ড পোস্টারের পাশাপাশি আপামর বঙ্গ সন্তানদের উদ্দেশ্যে এই ধরনের সতর্কবাণী নিয়মিত প্রচারের ব্যবস্থা করা উচিত ছিল, যেমনটা সিগারেটের ক্ষেত্রে হয়েছে এবং তার যথেষ্ট সুফলও পাওয়া গিয়েছে। ডক্টর মশিউর রহমান এই ধরনের নষ্ট মন্তব্যে অথবা তদন্ত কমিটির রিপোর্ট অপ্রকাশিত রাখলেই প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং অর্থ উপদেষ্টার দায়-দায়িত্ব মিটে যাবে না। এয়ারলাইন পাইলটের যেমন অল্টিমিটার ভূমি থেকে আকাশে উড়ান্ত প্লেনের উচ্চতা মাপার যন্ত্র, ডাক্তারের যেমন স্টেথিস্কোপ, নার্সের যেমন থার্মোমিটারের প্রয়োজন, ঠিক তেমনি দেশের অর্থনীতিতে পরিচালনার দায়িত্বে যারা থাকেন তাদের দৈনন্দিন জানা দরকার স্টক এক্সচেঞ্জ ও তার ইন্ডেক্স এবং ডলার, পাউন্ড, ইউরো প্রভৃতি এক্সচেঞ্জ রেট। আর সেজন্যই বিবিসি ওয়ার্ল্ড, সিএনএন, স্কাই নিউজ, আল জাজিরা প্রভৃতি টিভি চ্যানেলে বারংবার দেখানো হয় বিশ্বের বিভিন্ন স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স এবং বৈদেশিক মুদ্রার এক্সচেঞ্জ রেট। স্টক এক্সচেঞ্জ সম্পর্কে অজ্ঞ ও উদাসীন দেশের অর্থনৈতিক কর্মকর্তাদের সঙ্গে অল্টিমিটার বিহীন প্লেনের তুলনা করা যেতে পারে। আর তাই বাংলাদেশে স্টক মার্কেটে ক্রাশ করেছে 2011-তে। ও হ্যাঁ, এর আগেই হাসিনা সরকারও একই ক্ষেত্রে ক্রাশ করেছিল। বিধ্বস্ত দেশ, বিপন্ন মানুষ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।